হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি নীলাম্বরে রোদ্দুরে হাতছানি, লিখনিতে বেলা শেখ। পর্ব সংখ্যা ১। সরেলা সালেহের চোখে মুখে বিরক্তি ঠাসা, গায়ের মলিন ওড়না আঙুলে পেঁচিয়ে মুখ বাঁকিয়ে বলল, আব্বা, আমি ওই চেয়ারম্যান বাড়িতে যাবো না। আপনি বেশি কইরা গিলেন হ্যাগের বাড়ির পোল্ট্রি মুরগির খিচুড়ি। সালাউদ্দিন রেগে মেগে গর্জে ওঠে, চোখ পাকিয়ে শাসনে ভঙ্গিতে বলে, বেয়াদব মাইয়া, তুই আমার কথা শুনবি না? ভদ্র মাইয়ার লাহান চল, নইলে স্কুলের বেতন আমি দিমু না, পড়ালেখা বন্ধ কইরা দিমু, তখন জোলা বাড়ির হুতা তুইল্লা খাইস। সামান্য ব্যাপার নিয়ে বাবার এরকম বাড়াবাড়ি সরেলা ভালো লাগে না। সে অসহায় চোখে মায়ের পানে চায়। শান্তি বেগম মেয়ের মাথায় হাত রেখে বোঝানোর সুরে বলেন, যা না গেদি, গেলে তাই কি হইব? তোর তো গিন্নি মা যাইতে কইছে, আর সিনানো আছে তো, তাইলে এত নাটক করিস কেন? সরেলার রাগে দচক বচক করতে করতে ঘরে যায়। সালাউদ্দিন গলা ছড়িয়ে ভালো সালোয়ার কামিজ পরে আসতে বলে। সরেলা অতি অসম্পূর্ণ মনে ঘরের টিনের বাক্সে খুলে এক সেট সালোয়ার কামিজ বের করে। গত ঈদে ভাই এই জলপাই রঙের সালোয়ার স্যুট কিনে দিয়েছিল, তার ভারী পছন্দের জামা এটা। সরেলা গায়ের মলিন ময়লা কামিজ খুলে নতুন পোশাক মুড়িয়ে একটা ছোট্ট আয়না নিজেকে দেখে। শ্যামকালো গরনের মুখটা ভালো লাগলো না তার কাছে। অনিচ্ছা সত্ত্বেও একটু কাজল, স্নো পাউডার মেখে বড় ওড়না মাথা গা ভালোভাবে ঢেকে বেরিয়ে পড়ে বাবার সাথে। সালাউদ্দিন মেয়েকে নরম সুরে বললেন, ওরা দুই একটা কামের কথা কইব, হাসি বুকে মাইনা নিবি, কুত্তার লাহান মুখ বাঁকাবি না। ছটাং ছটাং কথা জানি না শুনি, আদব মতো থাকবি। সরেলার এতক্ষণে বুঝে আসে বাবা কেন তাকে নিয়ে যাওয়ার জন্য এত নাছোড়বান্দা হয়ে পড়েছিল। চেয়ারম্যান বাড়ি কাজের লোকের অভাব পড়েছে যে। সরেলার ইচ্ছে করে ছুটে পালিয়ে যেতে, কিন্তু পারবে না ছুটে পালাতে, তার ডানা যে কেটে ফেলা হয়েছে। সে টইটুম্পুর ক্ষোভে ভরা চোখে মাথা নত করে হাঁটে। চেয়ারম্যান বাড়ি থেকে তাদের বাড়ির দূরত্ব খুব একটা দূরে নয়। ফসলি জমি বরাবর চললে 5 মিনিট লাগে না। তারা শীঘ্রই পৌঁছে যায় সেখানে। বিশাল অট্টালিকা এক পাশে শান বাঁধানো বড় একটি পুকুর, পুকুরে বাম পাশে গরুর খামার, অট্টালিকার অপর পাশে বাগান আর খোলা আঙ্গল। খোলা জায়গায় নিত্য নতুন পুরুষের মানুষের ঢল। সালাউদ্দিন মেয়েকে নিয়ে অন্দরমহলে প্রবেশদ্বারে গিয়ে সরলাকে রেখে আসে। সরলা বাহিরে অসহায় নজরে ভাইকে খুঁজে কিন্তু পায় না। সরলা আটকে রাখা কারুকাজে খচিত কাঠের দরজা হালকা খুলে ভেতরে প্রবেশ করে। কয়েক পায়ে গিয়ে যেতেই নজরে আসে ব্যস্ত মানবীয় ঢল। বিলাস বহুল এই অট্টালিকার মাঝে 4 কোণা উঠোন রয়েছে। উঠোনের চারপাশে বারান্দা। চেয়ারম্যান বাড়ির গিন্নিরা বসে হুকুম চালাচ্ছে কাজের মেয়েদের উপর। কাঠের চেয়ারে বসা বাড়ির বড় গিন্নি রেবেকা বানু সরেলাকে দেখে গম্ভীর গলায় বলে, আসতে বলেছিলাম বলে ভাব বেড়ে গিয়েছিল নাকি? এত দেরি করলি কেন? যা, এটো প্লেটগুলো মেজে দে ভালোভাবে। সরেলা শক্ত চোয়ালে 4 সিঁড়ি বেয়ে নিচে নামে। এটো বাসন কোসন রাখা শানের পায়টায় বসে কল ছেড়ে মাজতে শুরু করে প্লেট। উপস্থিত সকলে কাজের মহিলারা যার যার কাজে ব্যস্ত। সরেলা সবার পানে একবার তাকায়, এদিক ওদিক তাকিয়ে কাউকে খোঁজে, তবে কাঙ্ক্ষিত ব্যক্তিকে নজরে আসে না। গোমরা মুখে কাজ করতে থাকে। হঠাৎ রিনিঝিনি চুড়ি ও নুপুরের শব্দে সরেলা ঘাড় বাঁকিয়ে তাকায়। উত্তরমুখী দরজা থেকে এক চঞ্চল কিশোরী ছুটে আসে, মায়ের কাছে আবদার করে মিষ্টি সুরে। চোখে মুখে যেন তার ধূর্তি ছড়িয়ে পড়ছে। সরেলা হা হয়ে তাকিয়ে থাকে। সুন্দর মানুষ দেখতে তার কাছে ভালো লাগে। কিশোরী মেয়েটি রূপসা, নামের সাথে তার মিল শতভাগ। এ যেন রূপের রানী। যেমন দুধে আলতা গায়ের রং, তেমনি তার রূপের গড়ন।
দেখলে চোখ সরাতে ইচ্ছে করে না। সরেলা এই ফর্সা মাখনের মতো হাতখানা দেখে নিজের হাতের দিকে তাকায়। কালো না হলেও ফর্সা নয়। সরেলা মনে মনে হাসে। উপরওয়ালা যাকে দেয় হাড়ি ভরে দেয়। রূপসা মেয়েটা তাদের স্কুলে তার 2 ক্লাস নিচে পড়ে। এই সুন্দর নিত্য নতুন জামা পরে স্কুলে যায়। হেডমাস্টারও কিছু বলে না, অথচ অন্য কেউ বিনা স্কুল ড্রেস পরে গেলে 5 বেতাঘাত সইতে হয়। সরেলা রূপসার কথায় কান পেতে প্লেট মাজে। রূপসা মায়ের কাছে আবদার করে, আম্মু যাই না। পলি আমার সেই ছোট্টবেলার বান্ধবী, আজ ওর বিয়ে, আমাকে কত করে অনুরোধ করলো। ও আম্মু। চেয়ারম্যান বাড়ির ছোট গিন্নি সামিনা খাতুন সরাসরি নাখোঁজ দেন। রূপসা তবুও জেদ ধরে যাবেই। সামিনা খাতুন ধমক দিলে রূপসা মুখখানি ছোট হয়ে যায়। রেবেকা বানু ভাতিজির শুকনো মুখে খানি দেখে কাছে ডাকে। মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে বললেন, বান্ধবীর বিয়ে হচ্ছে, তাহলে রূপসারও বিয়ের বয়স হয়ে এলো বুঝি? সবে তো জিএসসি দিবি। এসএসসি পরীক্ষা শেষ হলেই নিকাহ নামা পড়িয়ে ফেলবো। কি বলো সামিনা? রূপসা অবুঝ চোখে চাচি মায়ের দিকে তাকায়। সামিনা বেগম অল্প হাসলেন, শুধু কিছু বললেন না। রেবেকা বানু রূপসার অবুঝ চাহনি দেখে হেসে বলে, আরেকটু বড় হ, বুঝতে পারবি। তোর বান্ধবীর বিয়েতে যা, আমি অনুমতি দিলাম, তবে সন্ধ্যার আগেই ফিরবি কিন্তু। এখন লক্ষ্মীটির মতো রিজকে ডেকে নিয়ে আয়, ও দিয়ে আসবে তোকে। রূপসা খুশি দেখে সে দৌড়ে চলে যায় রিজ ভাইকে ডাকতে। রূপসা চলে যেতে সামিনা খাতুন জায়ের উদ্দেশ্যে খানিক শক্ত সুরে বলে, ভাবি, আমার মেয়েকে আমি পড়াতে চাই। ওকে বিয়ে দেওয়া আর দেরি আছে, গ্র্যাজুয়েশন করাবো রওশনের মতো, তারপর বিয়ে করার কথা ভাববো। আপনি এখনই এসবের মাথায় ঢোকাবেন না। রেবেকা বানু হেসে ওঠে। কাজের মেয়ের বাড়িয়ে দেওয়া চায়ের কাপ হাতে নিয়ে ফুঁ দিয়ে বলে, গ্র্যাজুয়েশন করাবে। রমজান ভাই তো বলল এসএসসির পরেই শুভ কাজ সম্পূর্ণ করবেন। রিজ আর রূপসা 4 হাত এক করে দেবে। সামিনা খাতুন চুপচাপ শুনে যায়, প্রতিক্রিয়া ব্যক্ত করে না। তার পরিকল্পনা একটু না, পুরোপুরিভাবেই ভিন্ন। এখন আগে দেখা যাক। সুরেলা তাদের কথোপকথন মনোযোগ দিয়ে শুনে। মলিন হেসে সমস্ত ভাবনা ছুটে ফেলে নিজ কাজে মনোনিবেশ করে। একটু পরই কারো ঠক ঠক পায়ের শব্দে সুরেলা আর চোখে সেদিকে তাকায়। সাদা কেওটস নজরে আসে। চোখ উঁচিয়ে চাইতেই সুদর্শন সপুরুষ কায়া নজরে ভাসে। সুরেলার বুকটা ধক করে ওঠে, চিত্ত টগবগিয়ে ওঠে ক্ষণে ক্ষণে। তবে পুরুষ কায়ার পেছনে হুর পরি দেখে সুরেলা সেই যে মাথা নত করে নিল, তবে সেই কাঙ্ক্ষিত মানবটার গমগমে আওয়াজ কর্ণগহ্বর ঢুকতেই সুরেলার গায়ে কাঁটা শিউরে ওঠে। আবারও চোরা নজরে তাকায় মানবের দিকে। এলোমেলো চুল, ফোলা ফোলা চোখে যেন মাদকতা ঢেলে দিয়েছে। শুভ্র গরনের মুখটা সুরেলার বারংবার থমকে যায়। সুরেলা চোখ বুজে বিড়বিড় করে আয়াতুল কুরসি পাঠ করে। সুরেলা নামক কিশোরী মানবটার নজরে আসে তখনই। ঠোঁট বাঁকিয়ে অল্প হাসে। নওরিজ মাহবুব খান নজর সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মা, আমি তো যেতে পারবো না, আমার কাজ আছে। রওশনকে পাঠিয়ে দিয়েছে রূপসার সাথে। আর আমার ঘরটা একটু গুছিয়ে দিতে বলুন কাউকে। রিনের ছেলে মেয়ে গোয়াল ঘর বানিয়ে রেখেছ, ফ্লোরে বিছানার খাবারের ছড়াছড়ি। রেবেকা বানু তাদের কাজের মেয়েকে বলে ঘর গুছিয়ে দিয়ে আসতে। কাজের মহিলা হাতের কাজ ফেলে উঠবে তখনই নওরিজ গম্ভীর গলায় বলে, ও না গোছানো পারফেক্ট হয় না। কোথায় কোন জিনিস রাখে খুঁজে পাওয়া যায় না। তাহলে আর কাকে পাঠাই? ওই সুর, তুই যা তো, ভালোভাবে গুছিয়ে দিয়ে আয়। খবরদার কোনো জিনিস যেন এদিক সেদিক না হয়। রূপসা মা, ওকে নিয়ে যা তো। রেবেকা ভানু হুকুম তামিলের। সুরেলা নড়ে চড়ে বসল। সে কি কাজের লোক নাকি সে এসব করবে? নেহাতি বাবার চেয়ারম্যান চাচার কাজে হাত বাড়ায়,
সেজেগুজে বললে হাতি চামচা, কিন্তু সে তো নয়। সে বাসন ধুতে ধুতে বলে, গিন্নিমা আমি পারবো না, আপনি অন্য কাউরে কন। রেবেকা বানু অবাক চোখে চায়, তার মুখের উপর কথা বলল এই মেয়েটা, এত সাহস! তিনি দাঁত কিরমির করে বললেন, তোরে যেতে বলছি যাবি। তোর মাকে যা বলতাম চুপচাপ করতো, টু শব্দ করতো না। তোর বাপের কাছে আবারও বলবো, মেয়েরে ভালোই চটাং চটাং কথা শিখিয়েছেন। সরেলা চোয়াল শক্ত হয়, আখি যুগল ভরে ওঠে অতিরিক্ত রাগে। মহিলাকে তার বিন্দুমাত্র সহ্য হয় না। বাবাকে বললে বাবা তুলনা কালাম কাণ্ড বাদিয়ে ফেলবে। সে হাত ধুয়ে কল বন্ধ করে উঠে দাঁড়ালো। রেবেকা বানু ঠোঁট পাকিয়ে হাসে, অল্প। গিন্নির জিয়ের আবার দেমাগ। সরেলা নত মুখে রূপসার পিছু পিছু যায়, চোখ ছোট ছোট পায়ে। গাম্ভীর্য ঠাসা দুইটি চোখ তীক্ষ্ণ দৃষ্টি ফেলে তাদের প্রস্থান দেখে। রিজ ভাইয়ের ঘরে ঢুকে সরেলার কণ্ঠরোধ হয়ে আসে। একবারে জগা খিচুড়ির অবস্থা ঘরের। বালিশ বিছানার চাদর ফ্লোরে পড়ে আছে। বিছানায় বিভিন্ন সদয়ে প্যাকেট, বাদামের খোসা, ছোলা বুট পড়ে আছে। ফ্লোরে কি সব বডি স্প্রে, পারফিউম, স্নো সব সাজা না সরঞ্জাম গড়াগড়ি খাচ্ছে। সরেলা রূপসার দিকে তাকিয়ে বলে, রুমে কি ঘূর্ণিঝড় হয়েছিল বুঝি? রূপসা মিষ্টি করে হেসে বলে, নওরিন আপু জমজ ছেলে মেয়ে আছে না, তাদেরই কাজ। ভীষণ দুষ্টু বুঝলে, এখন কাজে লেগে পড়ো জলদি। মিষ্টি করেই বলল, তবে সরেলার মনে হলো কেউ হুকুম দিচ্ছে। সে চুপচাপ কাজে লেগে পড়ে, সাথে মনে মনে পণ করে আর চেয়ারম্যান বাড়ির চৌকাঠে পা দিবে না। সে বাবা যতই হুকুম দিক দিক। সরেলা বিছানা পরিষ্কার করে ফ্লোরে পড়ে থাকা চাদর বিছিয়ে দিবে, রূপসা বাধা দেয়। আলমারি খুলে নতুন চাদর বের করে দেয়। সরেলা সেটা বিছিয়ে ফ্লোরে পড়ে থাকা সরঞ্জাম ড্রেসিং টেবিলে গুছিয়ে রাখে। বড় জকজকে আয়না তার। সরেলা সেই আয়নার দিকে দেখে এক ঝলক। ভালোই তো দেখতে লাগছে। মনে হলো সে অতটাও কুৎসিত নয়। কথা হলো তার ছোট্ট আয়নার তো তাকে এমন লাগে না কেন? কম দামি আয়না তাই। অদর বেঁকে হাসি ফুটে উঠবে তখনই কারো কর্কশ কণ্ঠে কর্ণগহ্বর বাড়ি খায়। কাজ ফাঁকি দিয়ে আয়নায় নিজে সুরত দেখা হচ্ছে। বলি, সেটা আমরা দেখে নিব, তুই তোর কাজ কর। নওরিজ মাহবুব বলতে বলতে ঘরে প্রবেশ করে। সরেলা আর চোখে তাকে দেখে আয়নাতে নিজেকে দেখে নেয় আবারও। ইস, আয়নাটা যদি সে চুরি করে নিতে পারত। সে ঘরে এক কোণা থেকে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিয়ে শুরু করে। রূপসা এসে নওরাজ পাশে দাঁড়িয়ে বলে, রওশন ভাই বোধহয় বাগানের দিকটায়। আমি যাই, ভাইয়া আমাকে পৌঁছে দেবে। তুমি একটু এখানে খেয়াল রেখো রিজ ভাই। বলেই রূপসা দুষ্টু হেসে বিদায় নিল। সরেলা নত মাথা তুলে তার প্রস্থান দেখে। ওহ, তাকে পাহারা দিচ্ছিল, অথচ সে বোকা ভেবেছিল তাকে সঙ্গ দিচ্ছিল। সরেলা ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করে এখান থেকে। সে তড়িঘড়ি করে হাত চালায়, ঘর গুছিয়ে সে ভাইয়ের কাছে চলে যাবে। নওরিজ বুকে হাত গুজে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। গম্ভীর মুখবিরয়ের তীক্ষ্ণ দৃষ্টি সরেলাতে নিবদ্ধ। সরেলার রাগে টসটসে নত মুখটা দেখে মুখ বাঁকিয়ে বলে, মুখটা অমন টমেটোর মতো বানিয়ে রেখেছিস কেন? টমেটো আমার পছন্দ ভারী, কখন কামড়ে দেই ঠিক ঠিকানা নেই। সরেলা হাত থেকে ফুল ঝাড়ুটা পড়ে যায় তৎক্ষণে। চোখ কপালে তুলে অবিশ্বাস্য চোখে যায়। নওরিজ প্যান্টের পকেটে অল্প হাত ঢুকিয়ে নেয়। দু পায়ে গিয়ে এসে গম্ভীর মুখে বলে, কাজ রেখে হাঁ করে কি দেখছিস? জলদি ঘর ঝাড়ু দিয়ে ফ্লোরে মুছে দে। সরেলা কেমন ঝাপসা ঝাপসা বোধহয় করে। একটু আগে কথা লোকটা বলেছে নাকি তার ভ্রম? তার কল্পনা বই কিছুই না। তবে সে তর্ক না গিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো ঝুড়িতে তুলে নেয়। নওরিজ আবারও প্রশ্ন করে, তুই যেন কোন ক্লাসে পড়িস? উচ্চ মাধ্যমিক দিবি তাই না? সরেলা তার ছেঁড়া নজরে চায় নওরিজের দিকে।
লোকটা এই কথা এর আগেও অনেকবার জিজ্ঞেস করেছে। সরলা মিনমিন সুরে জবাব দিল, এবার 10ম শ্রেণীতে উঠলাম, সামনের বছর এসএসসি দিব। নওরিজ বিরক্ত হয়ে মুখে ওয়াশরুম থেকে একটি বালতি পানি এনে সরলার পায়ের কাছে রাখে। আলমারি খুলে একটা টি শার্ট বের করে সরলার দিকে বাড়িয়ে বলে, বড় কবে হবি তুই? থোবরা দেখে 19 বছর মহিলা লাগে। সে বাদ দে, রুমটা মুছে দে, এটা দিয়ে ভালোভাবে করিস। অপমানে সরলার আঁখি জোড়া ভরে ওঠে। তাকে সত্যি মহিলা মহিলা লাগে। সে ঢোক গিলে বাড়ন্ত টি শার্ট হাতে নেয়। দেখে তো নতুন মনে হচ্ছেই। এর চেয়ে মলিন টি শার্ট তার ভাই এখনো গায়ে দিয়ে দাওয়াত খেতে যায়। সে টি শার্ট পানিতে চুবিয়ে পুরো ফ্লোর মুছে নেয় 2 বার। আমার তো ভাই 3-4টে বিয়ে করাবে, অনেক শখ। একজন পা টিপাই দিব, আরেকজন মাথা টিপাই দিব, আরেকজন গলা টিপে দিবে, তাই না সিন ভাই? সিনান সালেহের মুখের কথা কেড়ে নিয়ে কিশোরী রূপসা বলে ওঠে, খিলখিল করে হেসে দেয়। সিনান সালেহা সহ গোল বৈঠকে সবাই তার দিকে তাকায়। রূপসা মিনমিন হেসে এগিয়ে আসে। গোলাপি ঘাগরা, সাদা ফতুয়ার মেয়েটা যেন নিপুণ হাতে আঁকা কোনো পুতুল। উপস্থিত সকল ছেলেদের নজর রূপসা নিবদ্ধ। সিনান সালেহও ব্যতিক্রম নয়। সৌন্দর্য কার না আকর্ষণ থাকে। দুনিয়াটা যে সৌন্দর্যের পূজারী। রূপসা সিনানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া কোথায়? একটু ডেকে দাও তো। সিনান এদিকে ওদিক তাকিয়ে রওশনকে খোঁজ করে। আজ চেয়ারম্যান নোমান মাহবুবের বাবার মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে গ্রামবাসী দাওয়াত করা হয়েছে। বাদ জোহর মানুষ খাওয়ানো হবে, অথচ এখন বেলা 11টার দিকেই মানুষ ঢল নেমেছে। সিনান ভিড়ের মাঝে রওশনকে ডেকে আনে। রওশন হাসি মুখে বন্ধুর কাছে এগিয়ে আসলেও বোনকে দেখে রেগে যায়। এত ছেলেদের ভিড়ে বাহিরে বেরিয়েছে কেন ব্যাককেল মেয়েটা? সে এসেই চাপা সুরে ধমক দেয়। রূপসা মিষ্টি হাস্যোজ্জ্বল মুখে আধার নামে, চোখের কোণায় চিকচিকে জল বলে উঠে দেয়, এই বাপ ভাইয়ের প্রতি আদরের দুলালি। দুলালি গোলাপি রাঙা ঠোঁট বাঁকিয়ে বলে, চাচিমার থেকে অনুমতি নিয়েছি। রিজ ভাই বলল তুমি যে আমাকে পলিদের বাড়ি রেখে আসো, আজ ওর বিয়ে, আমিও যাব। রওশন ভ্রু কুঁচকে চায় বোনের দিকে। ফর্সা মুখশ্রী টকটকে নাক যেন এক্ষুনি গড়াগড়ি খেয়ে কাটবে। সে বোনের নাকের টোকা দিয়ে বলে, দাদার মৃত্যুবার্ষিকী, উনি বিয়ে খেতে যাবে, যা বোরকা পরে আয়, এভাবে নিয়ে যাব না। নিমিষেই ক্রন্দরত মুখটা হাসি ফুটে ওঠে। গ্যাস দাঁতে সেই মিষ্টি হাসি সকল পুরুষের কাছেই নজর কাড়া। রূপসা 2 হাতের পায়ের পাতা সামান্য ঘাগরা একটু উপরে তুলে দৌড় ভিতরে চলে যায়। তার রিনিঝিনি নুপুরও চুরি শব্দে যেন চিত্র নামিয়ে দিল পুরুষালী বুকে। সে চলে যেতেই রওশন কাঁধ উঁচিয়ে বলে, আমাকে যেতে হবে, তোরা একটু ম্যানেজ করে নিস। রিজ ভাইকে বললে দেখিয়ে দিবে। আর সিন, আমি রিজ তোর পরিকল্পনা কথা বলবো, তোর কাজে পুরোপুরি সাপোর্ট দিব, চিন্তা করিস না। বলেই রওশন বন্ধুর বাহু চাপড়ে বলে ওঠে। সিনান সালেহ হাসে ক্ষীণ, চোখে মুখে আশার আলো। সে হাসি মুখে বাকি লোকের সাথে হাতে হাত সব কাজ করে দেয়। পেট্রোল বসিয়ে নেয়। সাধারণ মানুষ বসার জন্য আঙিনায় পাটের ছট পেতে দেয়। আর সম্মানীয় প্রভাবশালী লোকেদের জন্য আলাদাভাবে চেয়ার টেবিল ব্যবস্থা করা হয়। সিনান টুকটাক কাজ করে হাঁপিয়ে ওঠে। ভিড়ের মাঝে বাবাকে খোঁজে, পেয়েও যায় সে। ওই তো বাগানের দিকটায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে আর সিগারেট টানছে সুখী মনে। যেন তার চেয়ে সুখী ব্যক্তি দুটো নেই। এই সে এগিয়ে বাবার পাশে দাঁড়ায়, বলে, আব্বা সব কাজ কইরা দিছি, আমি যাই, দোকানে শফি একলা আছে।
সালাউদ্দিন সিগারেট ফেলে বলে, এখনই যাবি? সুর আছে অন্দরমহল। খাওয়া দাওয়া শেষ কইরা ওরে সাথে নিয়ে যাইস নে। সিনানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। সুর এখানে কিভাবে এলো তা জিজ্ঞেস করতে হয় না। সালাউদ্দিন নিজেই জানায় যে এসেছেন। সিনান চোয়াল শক্ত হয়। আক্কেল গুড়ুম হয়ে গেছে আপনার? ওরে এখানে কেন আনছেন? ছোট আছে ও। গিন্নি ভাবি আনতে কইছিল, কাজে হাত বাটাইলে উপকার হইতো। সুর কাজের লোক নাকি আপনার মতনই চেয়ারম্যান বাড়ির চামচা? সিনান খ্যাক করে ওঠে উপস্থিত লোকজনের তোয়াক্কা না করেই। সালাউদ্দিন কর্মচারীদের সামনে অপমানিত বোধ করে ছেলেকে চোখে শাসিয়ে বলে, যা তুই এখান থেকে। সিনান ক্ষিপ্ত বাজার সরে আসে এখান থেকে। চেয়ারম্যান বাড়ির সামনে ফটকে দাঁড়িয়ে থাকে, দাঁত কটপট করতে থাকে। রূপসাকে নিয়ে রওশন বেরিয়ে আসতে দেখে এগিয়ে আসে। রওশন কি হয়েছে জিজ্ঞেস করতেই সিনান ভনিতাহীন গলায় বলে, সুর তোদের বাড়ির কাজের মেয়ে নয়। সে যখন কাজের তাগিদ হবে তাকে তলব করবি। ওকে পাঠিয়ে দে, যা এখনই। রওশন ভ্রু কুঁচকে যায়। সুরেলা তাদের বাড়িতে? কই, তার নজরে তো পড়েনি। সে সুরেলার দিকে চাইলে রূপসা মাথা নেড়ে বোঝায় কথা সত্য। রওশন সিনানকে আশ্বস্ত করে ভেতরে চলে যায়। সুরেলা ব্যস্ত হাতে পুরো রুম মুছে ফেলে। যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোতে হবে। লোকটা বুকে হাত গুজিয়ে দরজার বাহিরে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখের পলক ফেললেই সে কোনো দামি জিনিস লুকিয়ে ফেলবে। সুরেলার রাগ ক্রমান্বয়ে বাড়তে থাকে। ঘর মোছা শেষ হলে সুরেলা ময়লা পানি ওয়াশরুমে ফেলে দেয়। টি শার্টটা পানিতে ধুয়ে ব্যালকনিতে মেলে দিয়ে নিজ ওড়না হাত মুছতে মুছতে বেরিয়ে এসে বলে, হয়ে গেছে, আমি আসছি। বলেই বেরিয়ে যাবে নওরিজ মাহবুব হুট করে তার সম্মুখে এসে পারে। সুরেলার কপালে ঠুকে যায় প্রশস্ত বুকে। নাকটাও সেখানেই ঢুকরে যায়। সুযোগে শুয়ে নেয় পুরুষালী কড়া গ্রান। মাথাটা ঝিমঝিম করে উঠল বুঝি। সুরেলা তৎক্ষণাৎ ছিটকে সরে দাঁড়ায়, কড়া গলায় বলে, এ কেমন অসভ্যতামি? রিজ ভাই, পথ ছাড়েন। নওরিজ তবুও ভাবলেশীনভাবে দাঁড়িয়ে। সুরেলা ইচ্ছে করে ওই ভারী কাঠের চেয়ারে তুলে এই লোকটার মাথা ফাটিয়ে দিতে। শালার হুতুম পেঁচা, লুচ্চা। নওরিজ পকেট থেকে কিছু একটা বের করে মুঠোয় ভরে বাড়িয়ে দেয় সুরেলার দিকে। গম্ভীর কণ্ঠে বলে, ফার্স্ট অফ অল ইট ইউর ভাই। আমার বোন হওয়ার কোন গুণ তোর মধ্যে নেই? না, তুই আমার কোনো প্রকার তো বোন। হ্যাঁ, তবে দুঃসম্পর্কের বাড়াতো বোন বলা চললেও বলা যায়। বাট আই এম নট ইন্টারেস্ট, ফেক ইট। সুরেলা প্রশ্নোত্তর চাহনি নিক্ষেপ করে বলে, আমারও কোনো শখ নেই কারো বোন হওয়ার। সরেন, আমি যামু। বলেই আবারও পাশ কেটে চলে যেতে রিজ বাধা দেয়, দাঁড়ায়। হাতের মুঠোয় ইশারা দেখিয়ে বলে, আমি কারোর কাছে ঋণী থাকতে চাই না। কাজ করেছিস, পারিশ্রমিক নিয়ে যা। অপমান বোধ করে সুরেলা। ভরা চোখ রেখে জবাব দেয়, আমি কোনো কাজের লোক নই। গিন্নিমা বলেছে তাই করেছি। নওরিজ এক রোখা জবাব। সুরেলা ভারী অসহায় বোধ করে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চোখ হুট করেই ছুটে যায় দরজার দিকে। কিন্তু লাভ হয় না। বাঘের খাঁচায় ঢুকে বাঘের চোখ ফাঁকি দেয় অতই সোজা। সুরেলা হাত মোছামুছি করে ছাড়া পাবার জন্য। নওরিজ মাহবুব অদর বাঁকিয়ে সুরেলার বাহু চেপে ধরে। দরজার আড়ালে দেওয়ালটায় পিঠ ঠেকিয়ে দাঁড় করিয়ে দেয়। সুরেলা অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠে অজানা ভয়ে। পালানোর চেষ্টা করবে, নওরিজ দেওয়ালে এক হাত রেখে আটকে দেয়। বেরোনোর রাস্তা বন্ধ। একে অপরের থেকে দূরত্ব খুব কম না হলেও বেশিও নয়। শরীর স্পর্শ না করলেও দূর হতে মনে হবে একে অন্যের সাথে মিশে একাকার। সুরেলা ভয়ে কান্নাটাও ভুলে যায়।
যদি উল্টোপাল্টো কিছু করে। তার চোখে মুখে বিরাজমান ভয় ও প্রশ্নগুলো বুঝতে নওরিজ মাহমুদ সময় নেয় না। অল্প হেসে মুঠোয় ভরা হাতে সুরেলার মুখের সামনে ধরল। মুঠ খুলতেই দৃশ্যমান হয় চকচকে একজোড়া নূপুর। সুরেলা অবাক চোখে তাকায় এই গম্ভীর মুখায়বের পানে। এ যেন রূপোর নূপুর। নওরিজ ছোট্ট করে আওড়ায়, তোর পারিশ্রমিক। সুরেলা অধৈর্যরা হাসি দেখা দিল। গাধা নই আমি, ঘর গুছাই দেওয়ার জন্য রূপোর নূপুর। সামনে থেন সরেন রিজ ভাই। শেষের দিকে কণ্ঠ কঠোর শোনায়। নওরিজ খানিকটা ঝুঁকে শান্ত স্বরে ফিসফিসিয়ে বলে, তো কি তোকে সোনার নূপুর দেব নাকি? ধর, এটা না নিলে যেতে দিচ্ছি না। আমার একটা কথা হাজার কথার সমান। সুরেলা চোখ মুখ খিচে দেওয়ালের সাথেই লেপ্টে। ওই গম্ভীর মানবটা মুখে গহর থেকে নিঃসৃত উষ্ণ শ্বাস বাড়ি খায় তনু মনে। সুরেলা পারে না সব পেট দেওয়ালে মিশে যেতে। হাঁটু কাঁপছে ক্ষণ। ভয়ে বুকের হৃদয় যন্ত্রের স্পন্দন বেড়ে শতগুণে ঠেকেছে। সামনের মানবটির কণেও ঠেকেছে কি। সুরেলা এক চোখ খুলে দেখে, ওই তো গম্ভীর মুখমানবটা গরুর মতো তাকিয়ে আছে। তার ইচ্ছে করে চোখ দুটোই আঙুল ঢুকিয়ে দিতে। লুচ্চা কোনানকার। এক অবলা মেয়েকে একা পেয়ে ভয় দেখাচ্ছে, কিন্তু সুরেলা পারে না। নওরিজ ভ্রুকুচকে ধমকে বলে, নিচ্ছিস না কেন সুর? থাপ্পড় খাবি। সুরেলার রুটাও কেঁপে ওঠে। টলটলে চোখ বাঁধন হারা হয়ে গড়িয়ে পড়ে জলকোনা। শক্তপোক্ত বুকটা দুই হাত ঠেকিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দেয়। নওরিজ খানিকটা অপ্রস্তুত হয়ে 4 কদম পিছিয়ে যায়। সুরেলা সুযোগে এক চোটে পালিয়ে গেল। নওরিজ সেখানেই দাঁড়িয়ে পলক্ষীন তাকিয়ে রয় ছুটে চলা রমণীর পানে। মুঠোয় থাকা নূপুরজোড়া আবারও পকেটে স্থান পায়। সুরেলা এক দৌড়ে চলে আসে অন্দরমহলের উঠোনে। এসে হাঁপাতে থাকে। রেবেকা বানু পান চিবোতে চিবোতে তার দিকে ক্ষীণতা দৃষ্টিতে নিক্ষেপ করে বলে, অমনিভাবে ছুটে এলি যে? বাঘ তাড়া করেছে নাকি? বাঘই তো, হাতির মতো দেখতে মানুষরূপী ভাগ। কি বিড়বিড় করছিস? রওশন খুঁজল তাকে, কিন্তু পেল না। কিছু না গিন্নিমা। কোথায় রওশন ভাই? কেন ডাকলো? সুরেলা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে বললে, সাথে ওপন করে, চেয়ারম্যান বাড়ির আজকেই তোর শেষ দিন। বলেও পা মরবে না। এরই মাঝে রওশন এগিয়ে আসে সুরেলাকে দেখে। মিষ্টি হেসে বলে, সিন যেতে বলল তোমাকে, চলো আমার সাথে। খুঁজে খুঁজে ক্লান্ত আমি। কোথায় ছিলে? পুরো চেয়ারম্যান বাড়িতে এই একটা মানুষ সুরেলার অহংকার মনে হয়, যার সাথে কথা বলা যায়। সুরেলা আর চোখে সামিনা বেগমের দিকে তাকায়। কেমন সংকুচিত দৃষ্টিতে ফেলছে, যেন তার ছেলের সাথে লুকোচুরি প্রেম নামক খেলায় মেতেছে। সুরেলার হাসি পায় কোথায় যে অমান নিশার ঘোরে অন্ধকারে, আর কোথায় পূর্ণিমার জ্যোৎস্নার আলো। সে সায় জানিয়ে রওশনের সাথে যায়। অন্দরমহল থেকে বেরোতেই ছাতনা তলায় ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে ভাইয়ের পাশে দাঁড়ায় কাঁচুমাচু মুখে। রূপসা বারবারের মতো হাস্যোজ্জ্বল মুখে প্রশ্ন করে, এত জলদি হয়ে গেল ঘর গোছা? রিজ ভাই কিন্তু খুবই খুঁতখুঁতে স্বভাবে। সুরেলা আর চোখে ভাইয়ের দিকে চায়। গম্ভীর মুখখানা ভয়ঙ্কর। চোয়াল দয় শক্ত করে রেখেছে। সুরেলা বুঝতে বাকি থাকে না আজ তার কপালে রামধমক নাচছে। সিনান কিছু না বলে বোনের হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে যায়। সুরেলা ভাইয়ের সাথে পানে পা মেলালেও পিছু ফিরে রূপসার সৌন্দর্য ঘেরা মুখখানি দেখে নেয়। কেন জানি মেয়েটাকে তার একটু সহ্য হয় না। খুব বেশি অহংকারী মনে হয়।